পঞ্চগড় এবং দেবিদ্বারে প্রায় 800 কোটি টাকার প্রকল্প নিয়ে গেছে। এবং কয়েকদিন আগে আপনিও শুনেছেন, আমিও শুনেছি, জেলা পরিষদ প্রশাসক তিনি জানিয়েছেন যে আসিফ মাহমুদ 15 কোটি টাকা এবং হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা বরাদ্দ উন্নয়ন প্রকল্পের নামে নিয়ে গেছে। আমার প্রশ্ন হলো যে আমার উপজেলায় বা আমার আসনে এই বরাদ্দ কেন দেয়া হলো না, আমার নামে কেন দেয়া হলো না, বা ভাই সাংবাদিক তার এলাকায় কেন দেয়া হলো না, শুধুমাত্র কুমিল্লায় কেন, বা কুমিল্লার 2টি উপজেলায় কেন, অন্য জায়গায় না কেন? তো এরকম নানান প্রশ্ন কিন্তু আসতে পারে। এই জন্য আমি বলেছি যে এই যে উন্নয়ন বরাদ্দগুলো বিভিন্ন নেতার নামে দেয়া হলো, এমনকি আরেকজন জামাত নেতা, তিনি এমপি হয়েছেন, আমাদের আব্দুল্লাহ মাহমুদ তাহের ভাই, তিনি নিজেই স্বীকার করেছেন যে তার এলাকার উন্নয়নে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 120 কোটি টাকা নিয়ে গেছেন উন্নয়ন প্রকল্পের নামে। এই জন্য আমি বলেছি যে এই উন্নয়ন প্রকল্পের নামে এই টাকা দিয়ে 77টি আসন কিনেছে জামাত এবং এনসিপি। তারা তাদের এলাকায় ক্যাম্পেইন করেছে যে আমরা এই উন্নয়ন করেছি, রাস্তা এনেছি, ব্রিজ এনেছি, কালভার্ট এনেছি, এই কাজ সেই কাজ, মন্দিরে মসজিদের বরাদ্দ এনেছি, মাদ্রাসা স্কুল কলেজের বরাদ্দ এনেছি, এগুলো তারা প্রচার করেছে। তার মানে কি? তার মানে সরকারের যে উন্নয়ন প্রকল্পের টাকা, সেই টাকা দিয়ে তারা ভোট কিনেছে, স্পষ্ট কথা। এই জন্য আমি বলেছি যে জামাত ইসলাম এককভাবে অতীতে সর্বোচ্চ 18টির বেশি আসন পায়নি। সেই জামাত ইসলাম কিভাবে 77টি আসন পেল? এবং এই আসন কিন্তু শুধু জামাত ইসলামের, এনসিপির না। এনসিপি এককভাবে নির্বাচন করলে একটি আসন পেত না, সেই সম্ভাবনা তাদের ছিল না। আমরা ছাত্র সংসদ নির্বাচনে দেখেছি। এবং 18 মাসের যে লুটপাট, চাঁদাবাজি, থানা থেকে হান্নান মাসুদরা তারা চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনলো। আমরা দেখেছি কিভাবে ডিসি নিয়োগ কেলেঙ্কারি, সেই হাসনাত এবং সার্জিস জড়িত, কিভাবে আপনার অন্যান্য ছাত্র উপদেষ্টা বলেন আর ওই বিভিন্ন মিনিস্ট্রির যারা ছাত্র উপদেষ্টা ছিল তাদের নামে কেলেঙ্কারি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সমন্বয়ক নামে কিভাবে আওয়ামী লীগের এমপিদের বাসায় গিয়ে চাঁদাবাজি করেছে, বিভিন্ন লুটপাট, এগুলো আমরা দেখেছি। এবং এই লুটপাট যে তারা করেছে, অন্যায় অপরাধ যে করেছে, এই কথাগুলো আমি বলছি না, এই কথাগুলো শহীদ উসমান হাদি, যে উসমান হাদিকে নিয়ে তারা এখন রাজনীতি করছে, সেই উসমান হাদি এনসিপি 3টা অপরাধ চিহ্নিত করেছিল। প্রথম অপরাধ, এনসিপি সেই আওয়ামী লীগের নাই, আওয়ামী লীগ যেভাবে 71কে কুক্ষিগত করেছিল, এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে, এনসিপি দুর্নীতি করেছে। এবং এনসিপির যে নেতা, মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা, আগে খাইতে পারতো না, ম্যাচ ভাড়া দিতে পারতো না, পড়তে পারতো না, সে এখন গাড়িতে চড়ে। এই কথাগুলো উসমান হাদি বলে গেছে। এমনকি আর অনেক কথা কিন্তু উসমান হাদি এই এনসিপি সম্পর্কে বলে গেছে। এনসিপি সম্পর্কে বলেছে যে তারা জুলাই ঐক্যকে বিনষ্ট করেছে। তাহলে আজকে শহীদ উসমান হাদি যে কথাগুলো বলল, এই কথাগুলো কি উসমান হাদি আসলে বিশদগার করে গেল নাকি সত্য বলল? এনসিপি কে জবাবদিহিতা করতে হবে না? আজকে জবাবদিহিতা না করে আজকে বড় বড় কথা বলছে। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তাদের অন্যান্য নেতারা, হাসনাত আব্দুল্লাহরা, তারা এখন হিসাব দিচ্ছে। কিসের হিসাব দিচ্ছে? আপনার নামে যে এই টাকা বরাদ্দ নিয়েছিলেন, এটাই তো অপরাধ। আপনি কি উপদেষ্টা ছিলেন? আপনি কি ছিলেন? কি পদে ছিলেন? আপনারা বলেন যে আমরা কিংস পার্টি গঠন করে নাই। শোনেন, এনসিপি নাহিদ ইসলামের বাসায়, মন্ত্রীপাড়ার বাসায় বসে এনসিপি গঠিত হয়েছে। এটা কিংস পার্টি। এবং আমার দুঃখ লাগে যে গণ অভ্যুত্থান হলো এবং গণ অভ্যুত্থানের পরে একটা দল সরকারের সুযোগ সুবিধা নিয়ে গঠিত হলো এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু চেয়েছিল এনসিপি ক্ষমতায় যাক এবং সাথে জামাত থাকুক এবং বিএনপি ক্ষমতায় না আসুক। সেটা প্রমাণ তিনি নিজেই দিয়েছেন। বিদেশে গিয়ে বলেছেন যে বাংলাদেশে একটি মাত্র দল নির্বাচন চায়। কোন দল? বিএনপি। আর নির্বাচন চায় না কারা? এনসিপি, জামাত। ওই সময় এনসিপির সার্জিস আলমরা স্লোগান দিয়েছে না, 5 বছর চাই, 5 বছর চাই। নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলেছিল? 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এমনকি এই জামাতের সেক্রেটারি জেনারেল তিনি বলছিলেন পিয়ার ছাড়া, সংস্কার ছাড়া নির্বাচন হইতে দিব না। তো আপনাদের পিয়ার তো হয় নাই, তাহলে কি সংস্কার করেছেন? অন্তর্বর্তী সরকারের আমলে এত দুর্নীতি, অনিয়মের কথা উঠে আসছে, এটি আসলে সরকার কিভাবে দেখবে? এটি নিয়ে ফিরবো আপনার কাছে রাশিদ খান। তবে আমি একটু মোস্তফা কামাল আপনার কাছ থেকে শুনে আসি যে আপনি কি রাশিদ খানের বক্তব্যের সাথে কোনো কিছু যুক্ত করতে চান কিনা। আর গত কয়েকদিনে তো বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে, যেরকম আদ্দিন হাসপাতালে এসির গ্যাস লিকেজ থেকে 6 জন নবজাতকের মৃত্যু, এদিকে আবার রামিসা হত্যার বিচারও শুরু হয়েছে, এদিকে জনপ্রশাসনে বড় রদবদল শুরু হয়েছে, প্রজ্ঞাপনও জারি করা হয়েছে, অন্যদিকে আবার পশিন বাড়ার আশঙ্কায় সীমান্তে অস্বস্তি তৈরি হচ্ছে। সবকিছু মিলিয়ে কি মনে হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের অবস্থান কিরকম?
ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক রাশেদ খান আমার অত্যন্ত পছন্দের এবং খুব আদরের, আবার অত্যন্ত ভরসারও, কিন্তু তিনি হতাশায় ভুগছেন, কষ্টে আছেন। তো আমরা যারা গণমাধ্যমে কাজ করি তাদের কিন্তু এসব তথ্য জোগাড় করতে অনেক কষ্ট হয়। কে আনন্দে আছেন, কে ব্যথা বেদনায় ভুগছেন, এই তথ্যগুলো বের করতে। কিন্তু গত কিছুদিন থেকে আমাদের তথ্য কষ্ট করে বের করতে হয় না, আক্রান্তরা বলে দিচ্ছেন কত ব্যথা যন্ত্রণা ভোগ করছেন। 5 আগস্টের আগ পর্যন্ত খুব আলোচিত বিষয় ছিল, রাশেদ খানরাও এটা বেশি করে বলতেন, এই জন্য তাদের প্রতি মানুষের আলাদা একটা ভক্তি জন্মেছিল। যাদেরকে আমরা এখন এনসিপি নামে ডাকি তারাও এই কথাটা বলতেন। কথাটা হচ্ছে এই যে আমাদের যে ভবিষ্যৎ সংসদটি আসবে, ভবিষ্যৎ বলতে যেটা এসে গেছে, আকাঙ্ক্ষা ছিল যে এই সংসদের প্রতিনিধিরা অর্থাৎ মাননীয় এমপিগণ সংসদ নিয়ে ব্যস্ত থাকবেন, অর্থাৎ আইন প্রণয়ন নিয়ে ব্যস্ত থাকবেন, আইন সংস্কার করবেন, রাষ্ট্রের বিভিন্ন বিধি ব্যবস্থায় কোথায় গোলমাল আছে সেগুলো দেখবেন। আর তারা কখনো ইট রড সিমেন্টের গায়ে কারবার করবেন না। কিন্তু কি ট্র্যাজেডি দেখেন, তারা কিন্তু ওই উন্নয়নের নামে, ওই বরাদ্দের নামে, ওই রাস্তার নামে, ব্রিজ কালভার্টের নামে ওই পুরনো বন্দোবস্ততে আছেন। কে কত মাইল রাস্তার কাজ নিতে পেরেছেন, কে কয়টা ব্রিজ করতে পেরেছেন, কি সাংঘর্ষিক দেখেন। এক অর্থে এটা কিন্তু জাতির সাথে প্রতারণা। বললেন কি কিন্তু করছেন কি। রাশেদ খানও যেটা বলছেন, ওই বরাদ্দগুলো যদি বিশেষ করে যে কয়েকটা উল্লেখ করেছেন, আমি যেহেতু জনপ্রতিনিধি নয়, আমার কোনো বেদনা নাই এখানে, কিন্তু দেখবার মতো বিষয় আছে, বুঝবার মতো বিষয় আছে। রাশেদ খানের এলাকায় যদি ওভাবে বরাদ্দ যেত হাসনাত আব্দুল্লাহর মতো অথবা সজীব ভুইয়ার মতো, তাহলে বোধহয় উনিও এই কষ্টে থাকতেন না। অর্থাৎ তিনিও ইট রড সিমেন্টের প্রথম দিকেই বলেছেন। এটা এক ধরনের তথ্য। আমি তো প্রশ্ন তুলেছি। জি, অর্থাৎ আপনারা ওই পুরনো বন্দোবস্ততে থাকতে আমার কিন্তু ব্যাখ্যা আছে। আমি বলেছি, ব্যাখ্যা অবশ্যই আমি বলেছি যে যদি আপনি এই বরাদ্দ দিতে হয় তাহলে সকল উপজেলায় সমানভাবে দেন, যেখানে যতটুকু প্রয়োজন। আমাকে দিলেন না, ওনাকে কেন দিলেন? এটা তো বৈষম্য, এটা তো অন্যায়, এটা তো দুর্নীতি, এটা তো অপরাধ হয়ে গেল। কিন্তু নৈতিকভাবে ওইটা দাবি করাই কারো কিন্তু ঠিক নয়, কারণ আপনারা তো কথা দিয়েছিলেন যে সংসদকে প্রাণবন্ত করবেন। কি দিয়ে? সংসদের প্রাণ হচ্ছে ব্যক্তি হিসাবে মাননীয় সংসদ সদস্যরা, আর বিষয়বস্তু হিসাবে আইন প্রণয়ন, আইন সংস্কার, আইন মেরামত অথবা আইনকে যুগোপযোগী করা, রাষ্ট্রের কাঠামোগুলোকে ফাংশনাল করা। এই সুযোগটা কিন্তু 5 আগস্ট বাংলাদেশে এনে দিয়েছিল, বিশেষভাবে এনে দিয়েছিল। কিন্তু এখন আমরা কি তথ্য পাচ্ছি যে আসন কেনা বেচা হয়েছে। তাহলে এখানে ক্রেতাকে, বিক্রেতাকে, মধ্যবর্তী কারা ছিলেন, ফড়িয়া কারা ছিলেন? তার চেয়ে বড় প্রশ্ন হয়ে গেল যে জনগণের সাথে এই তামাশাটা করলেন কেন? বললেন কি, করলেন কি, এখন আবার বলছেন কি, চাচ্ছেন কি? সুযোগ তো ছিল, এখনো আমার বিশ্বাস এই সুযোগ আছে। তার জায়গা থেকে তিনি কিন্তু এই পয়েন্ট রেজ করতে পারেন, এখনো সুযোগ আছে আমি মনে করি। অন্তর্বর্তী সরকারের সময়কার যে ধরনের কার্যক্রম সরকারের উপর এক ধরনের মরার উপর বিষের ফোড়ার যেটা বলে মতো পড়ছে, বা সরকারের উপর দায়ী চলে আসছে এক প্রকার, এটা আসলে কিভাবে? সেটার অবশ্যই আমি মনে করব শুধু টক শো জমানোর জন্য নয়, সংবাদের শিরোনাম হওয়ার জন্য নয়, অবশ্যই সেটার একটা বিহিত করা দরকার আছে। কথায় কথায় ডক্টর ইউনূসকে আসামি করব, কিন্তু ডক্টর ইউনূসের পক্ষ থেকে কোনো রেসপন্স নাই, তিনি কোনো জবাব দেন না। তারা যদি এমনটা আশা করে থাকেন যে ডক্টর ইউনূস মাঝে মধ্যে দুই একটা কথা বলবেন, এরপর তারা এটা নিয়ে আবার একটু আলোচনা করবেন, ওই ভদ্রলোক খুব খেয়াল করবার মতো বিষয়, কোনো কিছুতেই কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না। মাঝে দিয়ে যেটা একবার বলেছেন, সাম্প্রতিক তার সফরে আরেকবার বোধহয় বলেছেন যে নতুনরা বলতে তিনি এনসিপি কে বোধহয় মিন করেছেন যে তারা ভালো করবে। এটা যদি তার মন্ত্রী হবে, তো তার উচ্চাশা যদি থেকে থাকে সেই ক্ষেত্রে ওনাকে প্রশ্ন করা উচিত। ওনার জন্য এই ছেলেরা কিন্তু বদনামের ভাগীদার হয়েছে। তাদেরকে কিংস পার্টি, এটা কিন্তু গালি, এটা কোনো আদর সোহাগ না। ওনার জন্য তাদেরকে এই গালি শুনতে হচ্ছে। তো যদি তিনি এদের অভিভাবক হতেন, ফাংশনাল অভিভাবক হতেন, তাদের মঙ্গল চাইতেন, তাদের পার্টিটাকে অবশ্যই সুন্দর একটা পার্টিতে পরিণত করে দিতে পারতেন। এই ছেলেরা কিন্তু 3-4 ভাগে বিভক্ত এখনো। তার মানে অভিভাবকত্বটা তিনি করেননি, বরং অভিভাবকত্বের নামে তিনি ক্ষমতা ভোগ করেছেন। সেটা অবশ্যই বিচারের আওতায় আসা উচিত। এরই মধ্যে এনসিপির 2-1 জন কিন্তু প্রকাশ্য বলা শুরু করেছে যে তাদের হাতে
একটা মৌরির মোয়া ধরিয়ে দিয়ে যে তিনি ক্ষমতা এনজয় করেছেন। তো এই জন্য শুধু এটা কথার ছলে না রেখে অবশ্যই এটার একটা পর্যায়ে যাওয়া উচিত, নয়তো আগামী দিনগুলোতে এখন যেভাবে কথা আসছে কে কত বরাদ্দ নিয়েছেন, আমি বলছি বরাদ্দ নিয়েছেন, তারা যখন অভিযোগ করেন এইভাবে কিন্তু বলেন না, বলেন যে নিয়েছেন, খেয়ে ফেলেছেন, শব্দগুলো কিন্তু বয়ানগুলো ওভাবে আসে। তো সেটা বরাদ্দ হোক আর যেটাই হোক, তারা তো এই কাজে থাকার কথা ছিল না। তারা তো দেশ বিনির্মাণের কথা শুনিয়েছিলেন আমাদেরকে, নতুন বাংলাদেশের কথা শুনিয়েছিলেন। তাহলে এখানে ছলনা কে করেছেন, ছলনার শিকার আমরা কারা হয়েছি? আর অভিভাবক হিসাবে ডক্টর ইউনূসকে কিন্তু এসব বলে এক ধরনের পার পাইয়ে দেয়া হচ্ছে। যদি সত্যি মনে করা হয় যে এগুলো অভিযোগ, এগুলো বাজে কাজ তিনি করেছেন, অবশ্যই সেটার একটা বিহিত হতে পারে এবং হওয়াই উচিত। ধন্যবাদ, আপনার বক্তব্য পরিষ্কার মোস্তফা কামাল। এই পর্যায়ে রাশেদ খান, আপনার কাছে জানতে চাই যে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময়কার নানান দুর্নীতির চিত্র চলে আসছে, অনিয়মের চিত্র চলে আসছে, এটি নিয়ে আসলে সরকারের উপরে যে দায়টা পড়ছে, সরকার আসলে এটি কিভাবে হ্যান্ডেল করবে বা কিভাবে পরিস্থিতি ট্যাকেল দিবে, আর জনগণই বা আসলে কি ভাববে এসব নিয়ে? দেখেন, জনগণ তো তার ভাবনা ভাববেই, ক্ষমতায় যেই থাকুক না কেন বা যেই অতীত হোক না কেন, জনগণের একটা ভাবনা থাকে এবং সেই ভাবনা জনগণ সবসময় সাথে সাথে প্রকাশ করে না। একটা সময় বিস্ফোরণ ঘটে, শেখ হাসিনা রেজিমে 14 বছরে কিছু হয়নি, একদম শেষ সময়ে 16 বছরের শেষের দিকে এসে পতন হয়েছে। ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূস তারাও চেয়েছিল দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের পতনই হয়েছে। তিনি নির্বাচন দিতে চাননি, তার বক্তব্যের মধ্যে স্পষ্ট হয়েছে। তিনি ক্ষমতাকে এনজয় করছিলেন। তার উপদেষ্টারা মনে করছিলেন যে চেয়ার পেয়েছি, এটা আজীবনের। ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, মাহফুজ আলম, তারা কখনো 3টায় কখনো 4টায় অফিসে যেত। এমনকি অফিসে মানুষজন গিয়ে দেখেছে যে তারা সেই সচিবালয়ে ঘুমাচ্ছে। তো এটাই কি সংস্কার? আপনি দায়িত্ব নিলেন যে আপনি সংস্কার করবেন, আপনি সংস্কার না করে আপনি সচিবালয়ে রেস্ট রুমে আপনি ঘুমাচ্ছিলেন। তাহলে সারা রাত আপনি কি করছিলেন? জুয়া খেলছিলেন? কি করছিলেন? তো এইটাই কি সংস্কার? আমি বুঝলাম না আসলে যে তারা এরকম অভিযোগ আমি আরো অনেক সাংবাদিকের কাছ থেকে শুনেছি। সাংবাদিকরা আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার বা মাহফুজ আলমের বক্তব্য নিতে গেছে, শুনছে গিয়ে যে অফিসে নাই, শুনছে গিয়ে ঘুমাচ্ছে। এমনকি এটি হয়েছে মাহফুজ আলমের ক্ষেত্রে, আমি শুনেছি সাংবাদিকদের মারফত যে তিনি বিকাল 5টায় একদম অফিস টাইম শেষ, সে সময় তিনি সচিবালয়ে ঢুকেছেন। তো এইটা তো সংস্কার হতে পারে না। আজকে মাহফুজ আলম ফেসবুকে মাঝে মধ্যে বড় বড় বোমা ফাটান, মানে সব দায় তিনি বিএনপি বা অন্য দলকে দেন। তো আপনাদের দায় নাই? আপনারা যে সংস্কারের ম্যান্ডেট নিয়ে আপনারা উপদেষ্টা পরিষদে গেলেন, সেই সংস্কার না করে কেন 6 মাসের মাথায় নাহিদ ইসলাম পদত্যাগ করলো? আচ্ছা, নাহিদ ইসলাম যে বিএনপির দুর্নীতির কথা বলছে যে 1 থেকে 6 পর্যন্ত কি দুর্নীতি হয়েছিল সেটা তদন্ত করা দরকার। তো আপনি যে 6 মাস ছিলেন, 6 মাসে তথ্য মন্ত্রণালয়ে কি কি সংস্কার করেছেন? আপনার ওই 6 মাসে কি দুর্নীতি হয়নি? আচ্ছা, আপনি ওই 6 মাসে কেন আওয়ামী লীগের 16 বছরের দুর্নীতির হিসাবটা আপনি জাতির সামনে তুলে ধরেন নাই? কি কি অন্যায় অপরাধ হয়েছিল? তো আপনি তো সংস্কার করতে পারেন নাই। আপনি কি সংস্কার বোঝেন? আমি তো মনে করি নাহিদ ইসলাম নিজেই সংস্কার বোঝেন না। সংস্কার বুঝলে তিনি কোনোভাবেই দায়িত্ব ছাড়তেন না, কারণ তিনি জনগণকে কথা দিয়েছিলেন এই চেয়ারে গিয়েছি কেন? সংস্কার করার জন্য। এই চেয়ারে গিয়েছি বিচার করার জন্য। এই চেয়ারে গিয়েছি মানুষকে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য। কিন্তু আপনি কোনোটাই করলেন না। তার মানে কি? তার মানে এই যে মানুষ পরবর্তীতে এনসিপি কে ভোট দিল না, নেপালের যারা গণঅভ্যুত্থানের নেতারা তারা যদি ক্ষমতা আসতে পারে, বাংলাদেশের নেতারা কেন ক্ষমতা আসতে পারলো না? কারণ মানুষ বুঝে ফেলিয়েছে যে 18 মাসে যা লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি, থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনা, ডিসি নিয়োগ কেলেঙ্কারি, এসপি নিয়োগ কেলেঙ্কারি, বন্দর কেলেঙ্কারি, হান্নান মাসুদ, কেন বন্দর মাসুদ হলো? তার নামের আগে কেন বন্দর লাগাইতে হলো? কারণ তিনি বন্দরের উপদেষ্টা হয়েছিলেন, বন্দরের কাছ থেকে কমিশন খাচ্ছিলেন। অথচ এই ছেলেটি গণঅভ্যুত্থানের সময় নায়ক মাসুদ ছিল। আজকে এইভাবে তারা বিতর্কিত হয়েছে। আবার আসবো আপনাদের দুজনের কাছে, রাশেদ খান ও মোস্তফা কামাল। তবে একটি বিরতির পরে ফিরে আসতে চাই। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকবেন।
আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা আলোচনা করছি রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের ভাবমূর্তি এই বিষয়টি নিয়ে। এ পর্যায়ে মোস্তফা কামাল, আপনার কাছে জানতে চাইবো যে আমরা জেনেছি যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন, এটি নিয়ে নানা জল্পনা কল্পনা আলোচনা চলছে। আপনি আসলে বিষয়টিকে কিভাবে বিশ্লেষণ করবেন? এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মশক নিধন নিয়ে বেশ ভালো রকম একটি মন্তব্য করেছেন, যে বলেছেন যে ডোবার পাশে গিয়ে বসে থাকতে তাহলে শেখা যাবে যে আসলে কিভাবে মশক নিধন করতে হয়। পাশাপাশি আরেকটি তথ্য দিয়ে রাখি যে আজকে আবার এক গণমাধ্যমে দেখলাম যে রাজশাহী সিটি কর্পোরেশনের কয়েকজন তারা দেশের বাইরে ফ্রান্সে যাচ্ছেন সড়কে বাতি কিভাবে জ্বালাবেন এটি শিখতে। আসলে এই সবকিছু আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? তিনটা বিষয় আমি একসাথে বলে ফেলি, ভাগ না করে। একটা মানসিকতা লালন হচ্ছে যে শেখ হাসিনা ভালো না, কিন্তু শেখ হাসিনার নিয়ম পদ্ধতিগুলো ভালো। অর্থাৎ শেখ হাসিনা যদি ওগুলো করে থাকেন ওইটা আপত্তির বিষয়, কিন্তু আমি যদি করি তাহলে এটা বিষয় খারাপ না। তার সময় আমরা দেখেছি শেখ হাসিনার আমলে খিচুড়ি রান্না শিখতে, এটার নাম প্রশিক্ষণ কোর্স, বাইরে যাচ্ছেন, এক ধরনের আনন্দ বিলাস করছেন। পুকুর কাটা শিখতে যাচ্ছেন বাইরে, বিশাল এক প্রজেক্ট, অনেক টাকা এদিক সেদিক করা, প্লেজার ট্যুর দেয়া। এরকম একটা জায়গায় যখন মাননীয় প্রধানমন্ত্রী রীতিমতো মন্তব্য, আমি বলবো না সেটা, তিনি সতর্ক করেছেন, একটা বার্তা দিয়েছেন। তো বার্তা দিতে হবে কেন? কারণ এটা তো একটা রোগ। রাষ্ট্রীয় টাকা তছরুপ করা প্রশিক্ষণের নামে, অভিজ্ঞতা অর্জনের নামে, এগুলো কিন্তু এইভাবেই লেখা হয় যে জনস্বার্থে অভিজ্ঞতা অর্জন। পুকুর কাটা শিখা, খিচুড়ি রান্না শিখা, তামাশা কাকে বলে? তো শেখ হাসিনার সময় এগুলো খারাপ ছিল কেন? শেখ হাসিনা করেছিলেন বলে, বা তার পছন্দের লোকেরা করেছিলেন বলে, আর আপনি করলে আবার ঠিক আছে। আমি যদি এইগুলো একটা দিক। হাসান আব্দুল্লাহ সম্ভবত একটা সময় বলেছিলেন যে আমাদের হাসিনা আমলের সবই চাই, শুধু হাসিনাকে ছাড়া। তাহলে কি তার মন্তব্য ঠিক হতে চললো? হ্যাঁ, তিনি একটা মন্তব্য করেছেন আফসোসের জায়গা থেকে, ওইটাই সঠিক হতে চলেছে। আমরা দেখছি যখন মশক নিধনের বিষয়ে এরকম একটা বার্তা আমাদের সামনে আসলো, তার মানে প্রধানমন্ত্রী যথাযথ উপলব্ধি করেছেন এবং একটা সতর্ক বার্তা দিয়েছেন। এবং সামনে কিন্তু ডেঙ্গু সিজন। এই সতর্ক বার্তার মধ্যে আবার রাজশাহী থেকে আসছে সড়কে বাতি জ্বালানো শেখার জন্য। তো এগুলো তো জাতির সাথে তামাশা মশকরা করা, যেখানে স্বয়ং প্রধানমন্ত্রীর এবং এই সরকারের একটা নির্দেশনা আছে যতদূর সম্ভব কৃচ্ছতা সাধন করা। কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, এটা কিন্তু অর্থনীতিবিদ হওয়া লাগে না এটা বুঝতে। তো এর মধ্যে যারা এই সুযোগগুলো নিতে চান তাদেরকে শুধু সতর্ক করা পর্যন্ত সম্ভবত যথেষ্ট নয়, এগুলো শক্ত পদক্ষেপ নেওয়ার দরকার আছে। এই গেল একদিক। দ্বিতীয় দিক, একটা বিষয় আমি রাশেদ খানের সাথে একটু যোগ করতে চাই, এটা আর একটা দুর্ভাগ্য। বরাবরে তারুণ্যকে অপছন্দ করার একটা মানসিকতা আমাদের প্রবীণদের মধ্যে থাকে। তো সেটা আমরা কিভাবে পাই? আপনি খেয়াল করে দেখুন, এই কোটা বিরোধী আন্দোলনের আগে যখন নিরাপদ সড়ক চাই আন্দোলন, তখন কিন্তু বেশি আলোচিত ছিলেন রাশেদ, নূর, তারা। পরবর্তীতে আরো অনেক যোগ হয়েছে। আপনি খেয়াল করে দেখুন, আমি এই মুহূর্তে যে কয়েকটা মনে পড়ে, তাদের প্রতি কিন্তু প্রবীণদের তাচ্ছল্য ছিল। রাশেদ খানের যিনি ইমিডিয়েট বড় নেতা, বড় ভাই নূর, তার নাম হচ্ছে বিকাশ নূর। না, নূর আমার জুনিয়র। আচ্ছা, জুনিয়র, কিন্তু নেতৃত্বে বোধহয় আপনার উপরের পদ তার ছিল। স্বাভাবিক। হ্যাঁ, তার নাম হচ্ছে বিকাশ নূর। কত আদরের নাম! খেয়াল করে দেখেন, কারো নাম বিকাশ, কারো নাম ক্যাশ, কারো নাম নগদ। এই পর্যায়ে এসে কি হলো? বন্দর মাসুদ। একসময় আমরা শুনতাম গাল কাটা কামাল, কান কাটা ওইটা, মুরগা মিলম, এই ধরনের এগুলো দিয়ে কিন্তু একটা মেসেজ পাওয়া যায় যে কি চোখে তাদেরকে আমরা দেখি। এই জেনারেশন দেখেন, কারো নাম ডারবি নাসির, ডারবি নামের আগে, কারো নাম সান্ডা মাহফুজ, আরো অনেক নামে তো ছিল। আবার এই তাদের এই অ্যাসোসিয়েটের মাধ্যমে আমরা কিন্তু আবার জানতে পারছি কার কয়দিন কতটুকু গাঁজা খাওয়া লাগে। এগুলো কি তাদের জন্য সম্মানের, অথবা শুনতে কি আমাদের খুব একটা ভালো লাগে? নিশ্চয়ই না। যাতে কি মেসেজ পাচ্ছে, এই মেসেজগুলো তারাই কিন্তু দিচ্ছেন। আমি আপনার কথা সূত্র ধরে রাশেদ খানের কাছে একটু জানতে চাই যে রাশেদ খান, আপনি তো এখন বিএনপির একটি অংশই বলা চলে, আপনি কি দেখতে পাচ্ছেন যে তরুণদেরকে বিএনপি ভালোভাবে বা বিএনপি যথার্থ মূল্যায়ন করছে কিনা? দেখেন, পৃথিবীতে কেউ কাউকে মূল্যায়ন করতে পারে না। নিজেকে নিজে যদি মূল্যায়ন করা যায় তাহলে যে কেউ আপনাকে মূল্যায়ন করতে বাধ্য। অর্থাৎ আপনাকে তৈরি করতে হবে। এখন আপনার যোগ্যতা নাই একটা পদে আসীন হওয়ার, কিন্তু আপনি চান, তাহলে বিএনপি কিভাবে মূল্যায়ন করবে? এটা কি সম্ভব?